রাত তখন 2:30। প্রবল বৃষ্টি হচ্ছে। থেকে থেকে বজ্রপাতের শব্দ আর সব শব্দকে ছাপিয়ে দিয়ে যাচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ওই চায়ের দোকানটা যেন কখনো ঘুমায় না। আজ রাতেও এর ব্যতিক্রম হয়নি। এখানে নিয়মিত আড্ডা দেয় সাদা অ্যাপ্রন পরা শ্রান্ত ডাক্তার, দুশ্চিন্তায় কপালে ভাঁজ পড়া রোগীর আত্মীয়, আর গভীর রাতের সেই অকুতভয় মানুষেরা, যারা শেষ যাত্রায় অভাগী মানুষের সাথী হয়। আজ রাতে চায়ের দোকানের এক কোণায় বসে আছেন আমাদের পরিচিত কাশেম ভাই। দীর্ঘ 15 বছর ধরে এই হাসপাতালের মর্গ থেকে লাশবাহী গাড়ি চালিয়ে আসছেন তিনি। তার মুখে অভিজ্ঞতার বলিরেখা। আর তার পাশেই বসে আছেন আপনাদের সবার পরিচিত পাবনার এনায়েতপুর গ্রামের মসজিদের সেই মুয়াজ্জিন সাহেব। উনি জরুরি দরকারে ঢাকায় এসেছেন। ওনার ভাই ভর্তি হয়েছেন হাসপাতালের জরুরি বিভাগে। তাদের এই আড্ডায় আজ যোগ দিয়েছেন একজন তরুণ মুখ, সাজিদ। সাজিদ ঢাকা মেডিকেলে ইন্টার্নশিপ করছে। কাশেম ভাই এক চুমুক চা খেয়ে সাজিদের দিকে তাকিয়ে বললেন, কি ডাক্তার সাহেব, আজ তো আপনার মুখটা বড় শুকনো দেখাচ্ছে। খারাপ কিছু হয়েছে নাকি হাসপাতালে? নাকি মরা লাশ হঠাৎ উঠে বসলো? সাজিদ একটু ম্লান হাসল। কাপা হাতে চায়ের কাপটা ধরে বলল, কাশেম ভাই, মেডিকেলের লাশ নিয়ে আমাদের ভয় কম, কিন্তু আজ নিজের বাড়িতে যা ঘটে গেছে, তারপর থেকে এই চায়ের দোকানের ভিড় ছাড়া আমি আর একা থাকতে সাহসই পাচ্ছি না। সাজিদ বলতে শুরু করল তার জীবনের সেই হাড়হিম করা অভিজ্ঞতার কথা। চলুন আমরাও সাজিদের সাথে ফিরে যাই সেই পুরনো ঢাকার জরাজীর্ণ বাড়িটির ভেতর। ঘটনাটা গত মাসের। মেডিকেলের কাছেই একটা পুরনো আমলের বাড়িতে একটা রুম ভাড়া নিয়েছিলাম। দোতলার একদম শেষ মাথার ঘর। রুমটা বেশ বড়, কিন্তু দেয়ালের আস্তরগুলো নোনা ধরা। ঢোকার দিন থেকেই না একটা ভ্যাপসা গন্ধ পেতাম। পুরনো বাড়িতে গন্ধ থাকবেই, কিন্তু এই গন্ধটা ঠিক সেরকম না। বাগানের ভিজে মাটির ওপরে হাঁটতে গেলে কেমন একটা সোঁদা গন্ধ আসে না নাকে, খানিকটা সেরকম। একটা জায়গায় থাকতে থাকতে জায়গাটা একরকম নিজের হয়ে যায়। আমারও তাই হচ্ছিল। ঘরটাকে নিজের মতন করে গুছিয়ে নিচ্ছিলাম, কিন্তু 4-5 দিন পর থেকে শুরু হলো নানা রকম খটকা। এক রাতে আমি পড়ার টেবিলে নোট নিচ্ছিলাম, হঠাৎ হাত থেকে ইরেজারটা পড়ে গেল। নিচে তাকিয়ে দেখলাম সেটা খাটের ঠিক পাশেই পড়েছে। কলমটা টেবিলে রেখে ইরেজারটা তুলতে নিচু হলাম। তুলে নিয়ে সোজা হয়ে বসতেই দেখি টেবিলে রাখা কলমটা আর সেখানে নেই। ওটা এখন টেবিলের ওপরে রাখা একটা কলমদানির ভেতরে সুন্দরভাবে গুজে দেওয়া, যেন কেউ আলতো করে ওটাকে তুলে এভাবে গুছিয়ে রেখেছে। আমি ভাবলাম হয়তো আমিই রেখেছি, এখন মনে করতে পারছি না, কিন্তু খটকাটা রয়েই গেল। এরপর থেকে জিনিসের জায়গা বদল চলতেই থাকলো। রাতে ঘুমানোর আগে মোবাইলটা বালিশের বাম পাশে রাখি। সকালে উঠে দেখি ওটা খাটের একদম কিনারে চলে গেছে। মনে হতো আমি যখন ঘুমিয়ে থাকি কেউ একজন খুব সাবধানে আমার মোবাইলটা নিয়ে ঘাঁটাঘাঁটি করে আবার রেখে দেয়। আমি নিজের ছবি বলতে গেলে তুলিই না, কিন্তু দেখুন আমার মোবাইলে এই ছবিটা তোলা হয়েছে গতকাল রাত 2টার পরে। আমি তখন গভীর ঘুমে, আর ছবিটা কিন্তু সেলফি না, ফোনের পেছনের মূল ক্যামেরা দিয়ে তোলা ঘুমন্ত আমার ছবি। এ কথা শুনে ড্রাইভার কাশেম বলে উঠল, সাজিদ ভাই, আপনি বলতে চাচ্ছেন আপনার রুমে সে সময় কেউ ছিল না? মানে আপনার বান্ধবী টান্ধবী কেউ না? কিভাবে সম্ভব? সাজিদ লজ্জিত মুখে না সূচক মাথা নাড়ে। ছবিটা সবাই এগিয়ে এসে উবু হয়ে ভালো করে দেখে। চায়ের দোকানে সবার মাঝে অস্বস্তি বাড়তে থাকে। সাজিদ খানিকক্ষণ থেমে আবার শুরু করে,
সবচেয়ে বেশি ভয় পেলাম সেই মঙ্গলবার রাতে। আমি বাথরুম থেকে মুখ ধুয়ে এসে রুমে ঢুকছি, দেখি পড়ার টেবিলের ড্রয়ারটা অর্ধেক খোলা, অথচ আমি ওটা বন্ধ করেই গিয়েছিলাম। ড্রয়ারের ভেতরে একটা ছোট চিরুনি রাখা, ওটা আমার, কিন্তু চিরুনিটায় কয়েক গাছি লম্বা চুল পেঁচানো। আপনারা বিশ্বাস করুন, ওই চুল আমার না। আমি চিরুনিটা ড্রয়ার থেকে বের করে বাইরে ছুঁড়ে ফেলে দিলাম। আমি যখন ওটা ছুঁড়ে ফেলি, তখন আবারও আমি ঘরের ভেতর সেই গন্ধটা পেলাম, সেই পুরনো সোদা মাটির গন্ধ। আর ঠিক তখনই আমার মনে হলো আমার ঘাড়ের ঠিক পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, এত কাছে যে তার বরফ শীতল নিঃশ্বাসের ছাপটা আমি আমার ঘাড়ে অনুভব করলাম। কিন্তু ঝট করে পেছন ফিরতেই দেখি ঘরটা খাঁ খাঁ করছে, কেউ নেই। শুধু বিছানার পাশের 0 ওয়াটের বাল্বটা একবার দপ করে জ্বলে, আবার সাথে সাথেই নিভে গেল। ঠিক সেই রাতেই প্রথমবার আমি খাটের নিচে সেই নড়াচড়ার শব্দটা পাই। খস খস খস, যেন কেউ মেঝের ওপর তার নখ দিয়ে কিছু একটা আঁচড়ানোর চেষ্টা করছে। বিষয়টা ইতিমধ্যেই আমার রাতের ঘুম কেড়ে নিয়েছিল। বাড়িটা ছেড়ে দেবার কথাও ভেবেছি আমি। কিন্তু ঢাকা শহরে হুট করে বাড়ি ভাড়া পাওয়া কতটা কঠিন সেটা তো সবাই জানেন। উপরন্তু আমি ব্যাচেলর, সব কিছুকে মনের ভুল ভেবে তাই উড়িয়ে দিতে চেষ্টা করি। কিন্তু 7 দিন পরে যেটা ঘটল সেটাকে আমি আর উড়িয়ে দিতে পারলাম না। আমি রাত জেগে পড়তাম। একদিন মাঝরাতে অনুভব করলাম আমার খাটের নিচে কিছু একটা নড়ছে। ভাবলাম ইঁদুর হবে, কিন্তু ঠিক তখনই মনে হলো আমার ঝুলন্ত পায়ের পাতায় যেন ঠান্ডা কিছুর স্পর্শ এসে লাগলো, একদম বরফ শীতল কয়েকটা আঙুল। আমি ঝট করে পা উপরে তুলে ফোনের আলোটা জ্বেলে দিলাম। কেউ নেই, ঘর একদম ফাঁকা, কিন্তু খাটের নিচ থেকে কারো কান্নার করুণ সুর যেন ভেসে আসছে। আমি ভয়ে জমে গেলাম। কার গলা এটা? রুমে তো আমি একা, কিন্তু কোনোভাবেই খাটের নিচে তাকিয়ে বিষয়টা যাচাই করার সাহস হয়ে উঠল না। আতঙ্ক আর উৎকণ্ঠা নিয়ে আমি ঘরের বাইরে পালানোর জন্য উঠে দাঁড়িয়েছি। মেঝেতে টেবিল আর খাটের মাঝখানের জায়গাটুকুতে পা ফেলতেও ভয় হচ্ছে। পড়িমড়ি করে দৌড়াতে গিয়ে চেয়ারের পায়ে পা আটকে আমি ঠান্ডা ফ্লোরের ওপর উবু হয়ে পড়লাম। মোবাইলটা হাত থেকে ছিটকে চলে গেল খাটের নিচে। সেটাকে অনুসরণ করে তাকাতেই দেখলাম খাটের নিচে ধুলোবালির মাঝে দেয়াল ঘেঁষে একটা মেয়ে, মলিন মুখে সরাসরি আমার দিকেই তাকিয়ে। অন্ধকারে বাকি শরীর অস্পষ্ট হলেও চোখ দুটো ঠিকই দেখা যাচ্ছিল, সেগুলো নিষ্প্রাণ, অনড় আর হাড় শীতল করা। সে মাথা নিচু করে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলো আর হাতের নখগুলো দিয়ে মেঝেতে আঁচড় কাটতে থাকলো। খস খস খস। আমি বরফের মতন জমে গেছি, কিছুতেই নড়তে পারছি না। হঠাৎ সে তার শীর্ণ হাতটা আমার দিকে বাড়িয়ে দিল। হাত দুটো যেন ধীরে ধীরে লম্বা হয়ে আমাকে ছুঁয়ে ফেলবে। আমি ছুটে পালাতে চাইলাম, কিন্তু শরীর যেন অবশ হয়ে গেছে। এরপর সম্ভবত আমি জ্ঞান হারাই, কারণ যখন সম্বিত ফিরে পাই তখন আমি মেঝেতে শোয়া। বাইরে ভোরের আলো ফুটে উঠেছে। আমি তড়াক করে লাফ দিয়ে সেখান থেকে সরে আসি। চিৎকার দিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। বাড়ির মালিককে ফোন করলাম, সব কিছু খুলে বললাম। তিনি ফোনে বিস্তারিত কিছু বললেন না।
শুধু বললেন, আপনি নিচে আমার ঘরে আসেন। আমি তাই করলাম। তিনি এক গ্লাস পানি এনে দিলেন, কিন্তু আমি গ্লাসটা হাতে নিয়ে জিজ্ঞাসু চোখে চেয়ে রইলাম ওনার দিকে। প্রথমে অস্বীকার করলেও পরে তিনি স্বীকার করলেন এক ভয়ঙ্কর ইতিহাস। 5 বছর আগে এই বাড়িতেই কাজ করতে এসেছিল মিতু নামের এক কিশোরী। বয়স ছিল মাত্র 14। বাড়ির মালিকের ভাগ্নে একদিন মিতুকে একা পেয়ে পাশবিক নির্যাতন চালায়। মিতু বিচার চাইবে বলে হুমকি দিয়েছিল। নিজের সম্মান আর অপরাধ ঢাকতে সেই ছেলেটি মিতুকে ওখানেই শ্বাসরোধ করে হত্যা করে। সবচেয়ে বীভৎস ব্যাপার হল, পুলিশের ভয়ে সে মিতুর নিথর দেহটি সেই খাটের নিচেই লুকিয়ে রেখে গ্রামে গা ঢাকা দিয়েছিল। 4 দিন সেই অন্ধকারে পৌঁছতে থাকে মিতুর মৃতদেহ আর অতৃপ্ত আত্মা। ঘটনা জানাজানি হলে পরবর্তীতে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ঘটনাটা 5 বছর আগের হলেও ওই ঘরে অদ্ভুত কিছুর উপস্থিতি আজও অনেকেই টের পায়। ভাড়াটিয়া টেকেও না বেশি দিন। বাড়িওয়ালা ওই ঘরটা ভাড়া দিতে তাই কোনো শর্ত জুড়ে দেন না। বিবাহিত, অবিবাহিত এইসব বাজবিচারও করেন না। আমি সেই ঘর ছেড়ে দিয়েছি ঠিকই, কিন্তু আজও যখন একা কোনো অন্ধকার ঘরে বসি, আমার মনে হয় খাটের নিচ থেকে কেউ একজন তার বরফ শীতল হাতটা বাড়িয়ে দিচ্ছে। মিতু হয়তো আজও সুবিচারের অপেক্ষায় কোনো এক অন্ধকার কোণে বসে ফুঁপিয়ে কাঁদছে। সাজিদের ঘটনা বলা শেষ হলো, কিন্তু তাকে ঘিরে বসে থাকা মানুষগুলো যেন এখনো রয়ে গেছে সেই অন্ধকার ঘরটাতেই। মৃত্যুর দুঃখে তারা যেন সবাই ব্যথিত। দোকানি চায়ের কাপে ঝড় তুলে চলেছেন চামচ দিয়ে। বৃষ্টি দীর্ঘ হওয়াতে কারোই যেন চলে যাবার তাড়া নেই, বরং আরও কাছাকাছি ঘেঁষে বসেছেন সবাই দোকানের ঝাঁপিটার নিচে, শুকনো থাকার আশায়। বৃষ্টির কারণে চারপাশের কোলাহল অনেকটাই কম। একজন রিকশা চালক গুটিসুটি হয়ে আশ্রয় নিয়েছেন তার রিকশার সিটে। একটা পলিথিনে আকণ্ঠ ঢেকে বৃষ্টির ছাঁট থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। আপনিও এখন আপনার চারপাশের কোলাহল ভুলে যান। বৃষ্টির এই একঘেয়ে শব্দ আপনার চোখের পাতা ভারী করে তুলছে। চারপাশের চাপা নৈসর্গিক শব্দ আর বৃষ্টির সুর আপনাকে এক গভীর ঘুমের দেশে নিয়ে যাচ্ছে। আপনার শরীর এখন পুরোপুরি শিথিল। আপনি এখন শান্তিতে ঘুমাচ্ছেন।